খাবার খেতে বসে রাহেলা বানু মুখ থেকে খাবার ফেলে দিয়ে বলে ওঠেন, ছি, এই খাবার কি মুখে নেওয়া যায়? না আছে লবণের তারতম্য, না আছে ঝালের তারতম্য, আর মশলাপাতি মনে হয় আন্দাজ ছাড়া দিয়েছে। এত ফিকে খাবার কি খাওয়া যায়? মায়ের মুখে এরকম কথা শুনে সোহেল ভ্রু কুঁচকে তাকালো। রাহেলা বানু আবার বলতে লাগলেন, আমাকে কি তোমার মানুষ মনে হয় না? নাকি এরকম বিষাদ খাবার খাইয়ে তুমি আমাকে মেরে ফেলতে চাও? নীতি বিষয়টা বুঝতে পারল না। সে খাওয়া থামিয়ে বলে, কি হয়েছে মা? আপনি এভাবে বলছেন কেন? খাবার কি বেশি খারাপ হয়েছে? নীতির প্রশ্ন শুনে রাহেলা বানু চোখ গরম করে তাকালেন। সোহেলও তার মাকে একই প্রশ্ন করল, কি হয়েছে মা? খাবার কি তোমার ভালো লাগেনি? রাহেলা বানু কর্কশ্বরে বললেন, তোর বউ আমাকে এত ঝাল খাবার খাইয়ে মেরে ফেলতে চায়, তার উপর লবণও মনে হয় ইচ্ছা মতো দিয়েছে। খাবারটার খাবার নেই, বিষে রূপান্তর হয়েছে। সোহেল অবাক হয়। সে অবাক হয়ে বলে, কই মা, একই খাবার তো আমিও খাচ্ছি, নীতিও খাচ্ছে, আমার কাছে তো ঠিকই লাগছে। ঝাল সামান্য একটু বেশি, তবে খাওয়ার মতো, আর লবণ তো ঠিকই আছে। রাহেলা বানু নিজের তরকারির বাটিটা সোহেলের দিকে এগিয়ে দিয়ে বললেন, তুই আমার বাটির খাবারটা খেয়ে দেখ, এত লবণ যে মুখে নেওয়া যায় না, ঝালও অনেক বেশি। সোহেল নীতির মুখের দিকে চেয়ে আবার মায়ের দিকে তাকায়। তারপর মায়ের হাত থেকে বাটিটা নিয়ে এক চামচ খাবার টেস্ট করে, অতঃপর সাথে সাথে মুখ থেকে থুতু করে খাবারটা ফেলে দিয়ে মুখ কুচকে বলল, ইয়াক, এটা খাবার? এটা কেউ কিভাবে খেতে পারবে? নিধি, তুমি এটা কি করেছো? মায়ের খাবারের এই অবস্থা কেন? আমার খাবার তো ঠিকই আছে, একই খাবার, কিন্তু মায়েরটার মধ্যে লবণ ও মরিচ দিয়ে খাওয়ার অনুপযোগী একদম। এমনটা কেন নীতি? নীতি অবাক হয়ে গেল। রাহেলা বানু এবার কাঁদতে কাঁদতে ছেলেকে বললেন, এখনো বুঝিসনি? তোর বউ আমাকে পছন্দ করে না, আমাকে সহ্য করতে পারে না, আমাকে এসব খাবার খাইয়ে মেরে ফেলতে চায়। বৌমা, এতই যখন আমাকে পছন্দ করো না, তাহলে এক কাজ করো, একেবারে আমাকে বিষ খাইয়েই মেরে ফেলো। খাবারের মধ্যে লবণ মরিচ বেশি না মিশিয়ে বিষ মিশিয়ে দিও, ওটাই ভালো হবে, একেবারে মরে যাব। শাশুড়ির এমন ধারা কথাতে নীতি যেন আরো হতবাক হয়ে গেল। সে তার শাশুড়ির কান্না ও স্বামীর প্রশ্ন এগুলোর কিছুই বুঝতে পারছে না। সে বলল, সোহেল, তুমি কি বলছো? আর মা, আপনি এভাবে বলছেন কেন? আমি কেন আপনার খাবারে কিছু মেশাবো? আমি তো আপনার ছেলেকে আর আপনাকে একই তরকারি দিয়েছি। সোহেল এবার তরকারির বাটিটা নীতির দিকে এগিয়ে দিয়ে বলল, তুমি নিজে টেস্ট করো, তারপর বলো। নীতি কিছুক্ষণ তার স্বামীর দিকে অবাক হয়ে চেয়ে রইল। তারপর বাটিটা নিয়ে এক চামচ তরকারি মুখে দিল। তরকারি মুখে দেওয়ার সাথে সাথে মুখ থেকে ফেলে দিল সে। তখন সোহেল বলল, কি খেতে পারলে না তো? যে খাবার তুমি খেতে পারছো না, সেই খাবার তুমি আমার মাকে কিভাবে খেতে দাও? নীতি অসহায় সুরে বলল, বিশ্বাস করো সোহেল, আমি মায়ের খাবারে কিছু মিশাইনি। আমি কেন মায়ের খাবারে ঝাল লবণ বেশি মেশাবো? আমার কি লাভ তাতে? রাহেলা বানু এবার বলে উঠলেন, তোমারই তো লাভ। তুমি আমাকে অত্যাচার করে এই বাড়ি থেকে তাড়াতে চাও, যাতে আমি এখান থেকে চলে যাই। তুমি চাও যাতে আমি নিজের মুখে তোমাকে বলি আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে, তাই তো? সত্যি করে বলো। শাশুড়ির মুখ থেকে এহেন কথা শুনে নীতির চোখের কোণে পানি জমে উঠল। সে ধরাস্বরে বলল, কি বলছেন মা? আমি কেন আপনাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে চাইবো? আমি সত্যিই জানি না খাবারে কিভাবে লবণ ঝাল বেশি হয়েছে। আমি কিছু করিনি মা। সোহেল বলল, তাহলে কি খাবারের মধ্যে লবণ ঝাল ভূত এসে দিয়ে গিয়েছে? অবাধ্য কথা বলবো না নীতি, তুমি খাবার এসব মিশিয়েছ। তুমি নিজের রান্নাঘর থেকে মায়ের জন্য আলাদা বাটিতে খাবার আর আমার জন্য আলাদা বাটিতে করে খাবার বেড়ে নিয়ে এসেছো। আর এখন বলছো তুমি জানো না মায়ের খাবারে গরমিল কিভাবে হলো? এর আগেও মাকে তুমি প্রায় প্রায় চিনিযুক্ত চা খেতে দিতে। তুমি জানো মায়ের ডায়াবেটিস, মায়ের চিনি খাওয়া নিষেধ। তারপরও তুমি মায়ের চায়ের মধ্যে চিনি মিশিয়ে দিতে, তাও অল্প চিনি না, একদম কড়া চিনি। তখন মা আমার কাছে এসে অভিযোগ করলে আমি ভাবতাম হয়তো ভুলে চিনি দিয়ে ফেলতে, কিন্তু আজকের ঘটনার পর আমার তো মনে হচ্ছে তুমি আমার মাকে সত্যি সত্যি সহ্য করতে পারো না। সোহেলের মুখ থেকে এরকম কথা শুনে নীতি নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না। সে ক্রন্দনত স্বরে বলে, কি বলছো তুমি সোহেল? আমি মাকে সহ্য করতে পারবো না কেন? আমি সত্যি বলছি, আমি জানি না কিভাবে মায়ের খাবার এত ঝাল লবণ হয়েছে। আমি তো মাকে আমার নিজের মায়ের মতোই দেখি। তখন রাহেলা বানু মুখ ভেঙিয়ে বলে ওঠেন, নিজের মায়ের মতো দেখে? নিজের মাকে এই খাবারগুলো খেতে দিতে পারতে তুমি বৌমা? নিজের মায়ের খাবার এসব লবণ মরিচ বেশি করে মিশিয়ে দিতে পারতে? পারতে না, বুঝলে? কারণ সে তোমার নিজের মা, আর আমি তোমার স্বামীর মা, তোমার মা তো নই। স্বামী ও শাশুড়ির এইভাবে অপবাদ দেওয়া নীতিকে খুব কষ্ট দিল। সে মুখ চেপে কাঁদতে কাঁদতে খাবার টেবিল ছেড়ে উঠে গেল। পুরো বিষয়টা এতক্ষণ যাবৎ নীতির ননদ রিমি বসে বসে দেখছিল। নীতি চলে যেতেই এবার রিমি মুখ খুলল।
ভাবিকে না কাঁদালে তোমাদের হচ্ছিল না, তাই না? সোহেল এবার রিমিকে ধমক দিয়ে চুপ করায়। সোহেল বলে, চুপ, একদম চুপ। বড়দের মাঝে তোকে কথা বলতে গিয়ে বলেছে, চুপচাপ নিজের খাবার খা। রিমি ফের বলে, নিজের খাবারই তো খাচ্ছিলাম ভাইয়া, কিন্তু তোমরা কি শান্তিতে খাবারটুকু খেতে দাও? তোমার বিয়ে হয়েছে 2 মাস, আর এই 2 মাসে একটা দিনও শান্তিতে খাবার খেতে পারলাম না। খাবার টেবিলে তোমাদের হাঙ্গামা করতেই হবে? নিজের মেয়ের মুখে এরকম কথা শুনে রাহেলা বানু চটে যান। তিনি বললেন, বেশি কথা শিখেছিস তুই। তোর ভাবি এই বাসায় আসার পর থেকে সেই তো ঝামেলা লাগাচ্ছে, না হলে তো আগে শান্তিই ছিল। রিমি এবার তার মা রাহেলা বানুকে উদ্দেশ্য করে বলে, মা, তালি কি কখনো এক হাতে বাঁচতে দেখেছো? আর তোমরা কি ভাবিকে বোকা মনে করো? এক টেবিলে একসাথে খাবার খেতে বসেছি আমরা, আমাদের সবার খাবার ঠিকঠাক, শুধু তোমার খাবারটাতেই ঝামেলা। বিষয়টা কি এতই সরল? রাহেলা বানু তীক্ষ্ণ মেজাজে প্রশ্ন ছুড়লেন। কি বলতে চাইছিস তুই? পরিষ্কার করে বল। রিমি এবার খাবার টেবিল ছেড়ে উঠে যেতে যেতে বলে, ডাইনিং টেবিলে খাবার পরিবেশন করার 10 মিনিট আগে ভাবি যখন রান্নাঘরে সবার বাটিতে তরকারি বেড়ে রেখে একটু নিজের ঘরে গিয়েছিল, তখন তুমি রান্নাঘরে গিয়ে কি করেছো সেটা হয়তো ভাইয়া ও ভাবি জানে না, কিন্তু আমি জানি, কারণ সবটাই আমি নিজের চোখে দেখেছি। রিমির কথাগুলো শুনে রাহেলা বানু চমকে উঠলেন। সোহেলও কিঞ্চিত ভ্রুকুচকে তাকালো। রিমি নিজের ঘরে ঢুকে যাওয়ার আগে সোহেল রিমিকে ডাক দিল, রিমি, এদিকে আয়। রিমিও হেলে তুলে আবার ডাইনিং টেবিলের কাছে এসে বলল, হ্যাঁ ভাইয়া, বলো। সোহেল রিমিকে জিজ্ঞাসা করল, তুই মাত্র কি বলে গেলি? রিমি পাল্টা প্রশ্ন করে, কি বলে গেলাম? যা সত্যি তাই বলে গেলাম। সোহেল অবাক হয়ে ফের জিজ্ঞেস করে, তুই বলতে চাইছিস মা নিজের খাবারে লবণ ও ঝাল বেশি করে মিশিয়ে নীতি নাম দিচ্ছে? রিমি হ্যাঁ বোধক মাথা নাড়ায়। এদিকে রাহেলা বানু ভয় পেয়ে বলে ওঠেন, দেখ বাবা, তুই রিমির কথা শুনিস না, ও ইদানিং ওর ভাবির কথায় চামচাগিরি করছে। রিমি কপাল কুঁচকে বলে, দেখো মা, আমি কেন ভাবির চামচাগিরি করতে যাব? আমি যা নিজের চোখে দেখেছি তাই বলছি। এতদিন নিজের চোখে দেখিনি, তাই এতদিন কিছু বলিনি। আজ যখন আমি নিজের চোখে দেখেছি, তাহলে আমি আজ কেন বলবো না? আজ যদি আমি কথাটা না বলি, তাহলে ভাবির সাথে অন্যায় করা হবে। ভাবি এই বাড়িতে এসেছে ভাইয়ার সাথে সংসার করতে, তোমার সাথে যুদ্ধ করতে না। আর কি জন্য তুমি ভাবিকে ভাইয়ার চোখে খারাপ করতে চাও? কি লাভ তাতে তোমার? ভাবি 2 মাস যাবত তোমার সাথে কি সত্যিই কোনো অন্যায় করেছে? আমার তো মনে হচ্ছে ওই সব কিছুই তোমার বানোয়াট নাটক। মা ও বোনের কথোপকথনে সোহেল উঠে দাঁড়ায়। তারপর বলে, মা, রিমি তোমার নিজের পেটের মেয়ে, ও নিশ্চয়ই তোমার ব্যাপারে মিথ্যা কথা বলবে না। আর ও যদি মিথ্যা না বলে থাকে, তাহলে কিন্তু তুমি নীতির সাথে খুব অন্যায় করেছ। তারপর সোহেল নিজের ঘরে চলে গেল। রাহেলা বানু ডাইনিং টেবিলে একা অনুতপ্ত দৃষ্টি নিচু করে বসে আছেন। বিকেলের দিকে রাহেলা বানু নীতির ঘরে যায়। নীতি চুপচাপ বিছানার সাথে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। রাহেলা বানু নীতির কাঁধে হাত রাখেন। কারো হাতের স্পর্শ পেয়ে নীতি চোখ মেলে তাকায়। নীতি কিছু বলার আগেই রাহেলা বানু বলেন, আমাকে মাফ করে দিও বৌমা, এতদিন আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি। তোমার বিরুদ্ধে সোহেলের অনেক কান ভাঙানোর চেষ্টা করেছি। আজ আমার নিজের মেয়ে আমার চোখ খুলে দিয়েছে, পারলে আমাকে মাফ করে দিও। তখন ওই রুমে রিমিও আসে। নীতি রিমিকে দেখে মুচকে হাসে। রিমির হাত ধরে নিজের পাশে বসায়। তারপর তার শাশুড়িকে হাসি মুখে বলে, জানেন মা, আমি খুব ভাগ্যবতী, রিমির মতো ননদ পেয়েছি। রিমির মতো ননদ পেলে শাশুড়িকেও শাশুড়ি থেকে মাতে রূপান্তর করা যায়। অতঃপর নীতি তার ননদ ও শাশুড়িকে একসাথে জড়িয়ে ধরে। একটা মেয়ে তার সব কিছু ছেড়ে শ্বশুরবাড়িতে আসে। শ্বশুরবাড়ির মানুষদের উচিত তার প্রতি সাপোর্টিভ হওয়া।